আসছে মিনহাস। হ্যালো একজন, হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? কেউ কথা বল। হ্যালো, শুরু করতে পারি? আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। কোর্স ম্যাক্রো ইকোনমিক্স, লেকচার আজকে 17, চ্যাপ্টার 5। আমরা বিষয় টপিকস হবে আইএসএলএম এর। আজকের কন্টেস্ট হলো কিভাবে আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম আইএসএলএম ইকুইলিব্রিয়াম, তাই না? ভারসাম্যটা কিভাবে নির্ধারিত হয়। আজকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমস এন্ড সমাধান আইএসএলএম মডেলের কিছু একটা ম্যাথমেটিক্যালস তোমাদের আসে প্রতি বছরই। আইএসএলএম বের করতে বলে সমীকরণ, এবং তার থেকে বিভিন্ন বিষয়গুলো বের করে তোমার ম্যাথমেটিক্যালি দিয়ে দেয় প্রবলেমস, এবং সেটা তোমাকে সমাধান করতে হবে। আর রয়েছে কজেস অফ শিফটস অফ আইএসএলএম কার্ভ, মানে আইএসএলএম এই কার্ভের আইএস অথবা এলএম যে কোনো একটা শিফট হলে, বা জেনারেল ইকুইলিব্রিয়াম ভারসাম্য যে বিন্দু থাকে, ভারসাম্যের পরে কখনো আইএসটা বা উপর দিকে উঠে যায়, এলএম রেখা ডান দিকে নেমে যায়, এটা আইএসএলএম এর স্থানান্তর। তাহলে স্থানান্তর বলতে তো আমরা বুঝি যে রেখাগুলোর স্থানান্তর হয়, একটা রেখার মধ্যেই সীমানা থাকে না, বিভিন্ন স্থানান্তর হয়। তাহলে এটার কারণ কি, এবং এটা বিভিন্ন বিষয়ের উপর আমরা বেশ কয়েকটা করেছি। আমরা কন্টেন্টস একটু ভালো করে দেখি, তোমরা খেয়াল করো। Some mathematical problems and solution of ISLM model or general equilibrium. 2 হলো causes of changing general equilibrium, মানে general equilibrium মানে ISLM মডেল, আর সেটা কি কারণে পরিবর্তন হয়। 3 নম্বরে আমরা দেখি চেঞ্জ ইন জেনারেল ইকুইলিব্রিয়াম, মানে ওই যে সাধারণ বা সামগ্রিক ভারসাম্যটার পরিবর্তনটা কোন কারণ, ডিউ টু শিফটিং, কারণটা হলো ডিউ টু শিফট ইন আইএস কার্ভ, মানে আইএস রেখাটা স্থানান্তর হয় ঠিক তখন গিভেন এলএম কার্ভ, মানে প্রদত্ত, গিভেন এখানে বাংলায় প্রদত্ত দেয়া থাকে এলএম কার্ভের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে আইএস কার্ভের শিফট হবে। 4 নাম্বারটার বেলায় ঠিক অপোজিট কথাটা হবে, চেঞ্জ ইন জেনারেল ইকুইলিব্রিয়াম, মানে সাধারণ ভারসাম্য আগে যেটা ছিল সেটার পরিবর্তন, কিন্তু কারণটা কি ডিউ টু শিফট ইন এলএম কার্ভের কারণে। আর তখন আইএস রেখা কি থাকবে, আইএস রেখা তোমার স্থির থাকবে বা গিভেন দেওয়া থাকবে। চেঞ্জেস, তারপরে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ ইন আইএস কার্ভ ইন দা রিজিয়ন অফ লিকুইডিটি ট্র্যাপ, মানে লিকুইডিটি ট্র্যাপ মানে তারল্য ফাঁদের অঞ্চলে। আমরা তারল্য ফাঁদ কিন্তু বারবার পড়ে এসেছি, যেখানে সুদের হার একটা নির্দিষ্ট স্তরে স্থির হয়ে যায় এবং ভূমি অক্ষে ওই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল থাকে। তাহলে চেঞ্জ ইন আইএস কার্ভ মানে আইএস কার্ভটা পরিবর্তন হয় কিসের কারণে, যদি লিকুইডিটি ট্র্যাপ তারল্য ফাঁদের অঞ্চলে। আবার ওটা অন্যভাবেও তোমার অবলিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, হোয়েন যখন এলএম কার্ভ প্যারালাল টু হরিজন্টাল অ্যাক্সিস, অর্থাৎ কি এলএম কার্ভ এলএম রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল থাকে, তখন আইএস কার্ভের পরিবর্তনটা কেমন হয়। 6 নম্বরে আমরা দেখি শিফট চেঞ্জ ইন আইএস কার্ভ হোয়েন এলএম কার্ভ প্যারালাল টু ভার্টিক্যাল অ্যাক্সিস, বলছে আবারও বলছে যে আইএস কার্ভের স্থানান্তর যখন এলএম কার্ভটা ভূমি লম্ব অক্ষের সমান্তরাল থাকে। আরেকটা বলছে 7 নাম্বার হোয়েন ইজ কার্ভ প্যারালাল টু হরিজন্টাল অ্যাক্সিস, যখন কার্ভটা আইএস কার্ভটা ভূমি অক্ষের আইএস কার্ভ, এখন বলছে আইএস কার্ভ যদি তোমার ভূমি অক্ষের সমান্তরাল হয় এবং এলএম রেখার স্থানান্তর এভাবে আসতে পারে। আমরা আরেকটা পয়েন্ট এখানে আছে, সেটা হলো যখন আইএস কার্ভ লম্ব অক্ষের সমান্তরাল, এটা আমি এখানে লিখি নাই, এটা হলো প্যারালাল টু ভার্টিক্যাল অ্যাক্সিস শিফট ইন এলএম কার্ভ। তাহলে আমরা এখন শুরু করি ম্যাথমেটিক্যালি। একটু দেখো সবাই,
সবাই তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? তোমরা একটা খাতাও সামনে নিয়ে নাও, তোমাদের এই জিনিসটা তোমরা এখান থেকেও পরবর্তীতে নিবা, কিন্তু তোমাদের বইও আছে, তোমরা একটু তোমাদের বই থেকেও দেখবা আর এই জিনিসটা বুঝে নাও। আসলে এটা হলো একটা প্রবলেমস দেওয়া হয়েছে। প্রবলেমসটা কি আমরা দেখি এতে একটা প্রবলেম দিলাম আমি, সেটা বলছে কনসিডার দ্য ফলোইং ইকুয়েশন ফর এ 3 সেক্টর ইকোনমি। এটা কি 3 খাত বিশিষ্ট অর্থনীতির জন্য তুমি এই যে নিচে সি, আই, জি, টি, এম, এল এগুলো তোমাকে দেওয়া হলো, বিবেচনা করা বলে। এই যে সমীকরণ, বিভিন্ন সমীকরণ, তুমি ফলোইং নিম্নের সমীকরণগুলি দেখো, ইকুয়েশন গুলো দেখো। এটা কি 3 সেক্টর অর্থনীতির জন্য। 3 সেক্টর অর্থনীতি জানো তো, মানে y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, মানে সি মানে ভোগ খাত, আর আই মানে বিনিয়োগ খাত, আর একটা জি হলো সরকারি ব্যয় খাত। 3 সেক্টর ইকোনমি। তাহলে আমরা এখানে একটু দেখি, সি মানে ভোগ, আমাদের জানি সি ভোগ, এবং এটার ইকুয়েশনটা খেয়াল করে একটু, 100 প্লাস 0.5 ওয়াই ডি। ডি মানে এখানে কি ডিসপোজেবল ইনকাম, ওয়াই ডি মানে ডিসপোজেবল ইনকাম। ডিটা উপরে থাকার কথা, কিন্তু এটা উপরে আর যায় না, ওয়াই ডি এভাবে লিখে দিয়েছে। তাহলে ওয়াই ডি কি ব্যয়যোগ্য আয়, খেয়াল করবা, এটা ভোগ, এগুলো আর পরিচয় করায় না এখানে, কারণ এগুলো তো তোমরা পূর্বেই পড়েছো। আই হলো ইনভেস্টমেন্ট ইকুয়াল টু 50 মাইনাস 2i রেট অফ আই, এই স্মল আই হলো রেট অফ ইন্টারেস্ট, জি হলো 100, টি মানে ট্যাক্স ইকুয়াল টু 0.5y, এম হলো মানি সাপ্লাই অর্থের যোগান 100, আর এল হলো 0.5y মাইনাস 10i। এখন তোমাকে এই সমস্ত দিয়ে, এখানে 3 সেক্টর ইকোনমি, তুমি এটা জি নাও থাকতে পারে, এখানে জি যদি না থাকে তখন তুমি জি বা টি এগুলো নাও থাকতে পারে, ট্যাক্স সরকারকে দিতে হয়, জি এগুলো, এটা যদি নাও থাকে তাও তবু অন্যগুলি দিয়ে তুমি করে ফেলতে পারবা। তারপর দেখো আমরা এ বি সি 3টা ইকুয়েশন বের করব। একটা হলো ডিটারমিনেশন আইএস আর এলএম ইকুয়েশন। কি বলছে তোমাকে? আইএস এলএম সমীকরণ বের করতে হবে এখান থেকে। আরেকটা বলছে ডিটারমাইন ইকুইলিব্রিয়াম, নির্ধারণ করতে বলছে, নির্ণয় করতে বলছে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম ও রেট অফ ইন্টারেস্ট, মানে ভারসাম্য জাতীয় আয় বা আয়ের স্তর এবং রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বের করতে বলছে। আরেকটা বলেছে যদি কখনো হোয়াট উইল বি হ্যাপেন, যদি ইকুইলিব্রিয়াম যদি চেঞ্জ হয়, জি এর মান আগে কি 100, আর যদি তোমার জি মানে সরকারি ব্যয় যদি 200 হয়ে যায়, সরকারি ব্যয় যদি 200 হয়, তবে ভারসাম্য কেমন হবে। এখন আমরা শুরু করি সমাধানটা। একটু দেখো, গিভেন ভ্যালু নিচে দেওয়া আছে, এই কথাটা বলতে পারো অথবা লিখতে পারো আই নো আমরা জানি, উই নো আমরা জানি, সি ইকুয়াল টু 100 প্লাস 0.5 y d, আই ইকুয়াল টু 50। হ্যাঁ, আচ্ছা সলিউশনটা আমরা এটাতে দেখি। আচ্ছা এগুলো তো দিব আমরা, টি এগুলো আবারও লিখেছি, এই কারণে তুমি যখন খাতায় লিখবা কোশ্চেন থেকে আবার লিখে নিতে হবে আর কি। তাহলে দেখো এখানে এই যে এটা আমরা করতেছি কন্ডিশন অফ গুডস এন্ড প্রোডাক্ট মার্কেটে, আইএস। প্রোডাক্ট মার্কেটটা কি? আইএস কার্ভের ক্ষেত্রে শর্তগুলো, y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, যেহেতু 3 সেক্টর ইকোনমি বলেছে, y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। তাহলে এটা নিচে নিচে তুমি মানটা বসিয়ে দাও, y এর মানে যেটা পাশাপাশি দেখিয়েছি, y ইকুয়াল টু 100 প্লাস 0.5y d প্লাস, দেখো এখানে i এর মান হলো 50 মাইনাস 20i প্লাস 100। এখন তুমি এটা সমাধান করতে থাকো, দেখবা 250 মাইনাস 0.5, তারপরে y মাইনাস t, যেখানে y মাইনাস টি আর কি, যে ডিটা এখানে আমরা বসাইছি, যে ওয়াই ডি 250, খেয়াল করো উপরে যে ওয়াই ডি, এই ওয়াই ডি কে আমরা এইভাবে ওয়াই মাইনাস টি হিসাবে, যেখানে ওয়াই ডি লিখেছি না, দেখো এখানে ওয়াই ডি সমান সমান ওয়াই মাইনাস টি, অর্থাৎ জাতীয় আয় থেকে ট্যাক্স বাদ দিতে হবে। এখন এখানে এটা এভাবে সাজিয়ে লিখে নিয়েছি। তারপরে দেখো এগুলো আমরা আলাদা করছি, ওয়াই 250 প্লাস 0.5, যে ওয়াই মাইনাস টি এর মান কিন্তু দিয়ে দিয়েছে 0.5 y মাইনাস 2y। তুমি এরপরে দেখো y, যে পাশে এটা y 250, আমি একটু ভাগা, যে ইনভার্টেড কি বলছি এটা, ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিয়েছি, 250 প্লাস 0.5 মাইনাস 0.25 মাইনাস 20i। এখন তুমি এখান থেকে এই যে 250, আগে কি ছিল এখানে 100 ছিল, এটা বাদ দিয়ে এখানে 100টা কি লেখা হয় নাই, সরি, আচ্ছা 250
এই যে সরি 200 150 250 হয় না, 250 প্লাস 0.5y মাইনাস 20i। এখন আমরা এখানে দেখো y গুলি এক পাশে নিয়ে আসলাম, তাহলে দেখো y মাইনাস 0.25 থেকে আবার এই পাশে 250 চলে গেল মাইনাস 20i। আমরা 250 এই পাশে মানে রেখে আমরা এটা এই পাশে নিয়ে গেলাম। এখন তুমি দেখো y মানে কি, y থেকে 0.25, y এর পাশে তো 1 আছে, 1 থেকে যদি তুমি 0.25 বাদ দাও কত থাকে 0.75 y, আর এই পাশে এটা থাকলো। আবার y কে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 250 ডিভাইডেড বাই 0.75 মাইনাস 20i বাই 0.75, এটাকে আমরা বলছি আইএস ইকুয়েশন। দেখো এখানে কোনো সমস্যা আছে কিনা, এটা হলো আইএস ইকুয়েশন। এখানে কি পেলাম, y ইকুয়াল টু 250 বাই 0.75 মাইনাস 20i বাই 0.75, এটা হলো আইএস সমীকরণ। এখন আমরা পরবর্তীতে চলে যাই এলএম সমীকরণ বের করি। দেখো কন্ডিশন অফ মানি মার্কেট ইকুইলিব্রিয়াম মানে অর্থ বাজারের শর্তানুসারে এল ইকুয়াল টু এম। এখন এল এর মানও দেওয়া আছে 0.5y মাইনাস 10il, আর এম সমান সমান 100 দিয়েছে। এখন আমরা এটা বের করে নেই, 0.5 ওয়াইটা এই পাশে রেখে 100 প্লাস 10i, এভাবে আমরা এভাবে সাজিয়ে লিখলাম 100 প্লাস 10i ডিভাইডেড বাই 0.5। এই 0.5টা আমরা এই পাশে নিয়ে গেলাম, y সমান সমান। তাহলে আমাদের কি হলো এখানে দেখো y ইকুয়াল টু 200, এটাকে যদি আমরা একটু খাতায় আলাদা করে করে নিও, সব দেখানো হলো না, এটাকে আলাদা করে করলে এটা আমাদের এখানে আসবে 200 প্লাস 20i, মাত্র 2 জন উপস্থিত। এভাবে এটা কি এই y ইকুয়াল টু 200 প্লাস 20i হলো এলএম ইকুয়েশন। তাহলে দেখো আমরা কি আমাদের প্রথম কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। আমরা এর আগে আইএস সমীকরণ পেলাম, এখন পেলাম এলএম সমীকরণ, তাহলে আমাদের এখানে আনসার হয়ে গেল। এখন আমরা বি সমীকরণে বলেছে জাতীয় আয় ও সুদের হার, ভারসাম্য জাতীয় আয় সুদের হার বের করতে। তাহলে কন্ডিশন অফ জেনারেল ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য সাধারণ ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য শর্ত অনুসারে আইএস ইকুয়াল টু এলএম হবে, তাই না? আইএস এলএম হলে আমরা আইএস সমীকরণ পেয়েছি, এলএম সমীকরণ পেয়েছি, এখন শুধু এখানে বসিয়ে দিবা। দেখো এখানে 250 বাই 0.75 মাইনাস 20 বাই 0.75i ইকুয়াল টু 200 প্লাস 20i। তারপর দেখো 250 মাইনাস 20i ইকুয়াল টু 200 প্লাস 20i ইন্টু 0.75। তাহলে এভাবে 250 মাইনাস 20i ইকুয়াল টু 150, এইভাবে আমরা দেখো কি পেয়েছি, দেখো খেয়াল করো, এটা তুমি জাস্ট এখান থেকে ইকুয়েশন করে i ইকুয়াল টু 100 বাই 35, i ইকুয়াল টু 2.857, এখানে এসেছে কত 2.86। এটাকে কি লিখেছি আমরা দেখো, i সমান সমান 2.857 পেয়েছি, এটা দুবার লেখা হয়েছে 2.86, এটা হলো ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট। এবার আমরা দেখি আইএস ও এলএম সমীকরণে ভারসাম্য সুদের হারের মান বসিয়ে ভারসাম্য আয় স্তর ওয়াই পাওয়া যায়। এখন আবার আইএস এলএম সমীকরণে ভারসাম্য সুদের হারটা দেখো, এলএম সমীকরণ যে কোনো একটাতে বসালে হবে। এলএম সমীকরণটা যেটা সহজ, এটাকে আমরা বসাই দিলাম y ইকুয়াল টু 200 প্লাস 20i এলএম ইকুয়েশন। এখন দেখো এখানে বসানোর পরে আমরা দেখছি y ইকুয়াল টু মানটা বসিয়ে 2.86 মানটা সুদের হার বসিয়ে দিলাম, আমরা কি পেলাম 257.2 ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম। এভাবে আমরা কি পেয়ে গেলাম, যে দেখো সুদের হারও পেলাম, ভারসাম্য জাতীয় আয়ও পেয়ে গেলাম। সি নাম্বারে ছিল সরকারি ব্যয়, এখানে আমরা পূর্বে কি জি ইকুয়াল টু কত দিয়েছিলাম 100, এখন যদি সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 200 হয়, সি মানে ক খ গ গ দেখা বইয়ে গ লেখা আইএস সমীকরণ হয়, তবে y ইকুয়াল টু এই দেখো এখানে আইএস সমীকরণ যদি সরকারি ব্যয় বৃদ্ধি পায় তাহলে আইএস সমীকরণ কত হবে, এখন এখানে মানটা বসিয়ে দিলে, আমরা এটা করে দেখালাম না, আমরা শুধু বইয়ে করা আছে বা তোমরা নিজেরা করে নিবা। y ইকুয়াল টু 350 বাই 0.7, দেখো মাইনাস 20 বাই 0.75, এটা নতুন নিউ লিখেছিলাম, নিউ ইকুইলিব্রিয়াম মানে নতুন আইএস সমীকরণ। এখন আমরা জানি আইএস ইকুয়াল টু এলএম, আমার বসাই দিই মানটা, এলএম তো আছে, আমাদের দরকার শুধু আইএস এর থেকে জি এর 100 এর জায়গায় 200 বসানো। তারপর দেখো আইএস ইকুয়াল টু এলএম, এখন কি হবে 350 বাই 0.75 মাইনাস 20 বাই 2 0.75 ইকুয়াল আই, তারপরে 200 প্লাস 2, এইভাবে বসিয়ে আবার পূর্বের মতোই, পূর্বে যেমন যেগুলো আমরা করেছি ঠিক সেম এইভাবে 350 মাইনাস 2i 150 প্লাস 15i
তারপরে 3, 5 এগুলো কি তোমার এই যে এটা দেখো 20 যদি এই পাশে নিয়ে যাও 35 হবে, এই যে 35 আইটা আমরা এই পাশে নিয়ে গেলাম, আর এদিকে 200, 350 থেকে 150 বিয়োগ দিলে কত থাকে 200, তাহলে আই সমান সমান কত হলো, আই হলো 200/350। এখানে আমরা ক্যালকুলেটর হিসাব করলাম 5.7 হয়েছে, 71 নতুন ভারসাম্য সুদের হার। আগে নতুন ভারসাম্য সুদের হার কত ছিল 2.86, আর এখন সেটা হয়ে গেল দেখো বেড়েছে 5.71, আর এটা থেকে নতুন ভারসাম্য স্তর এলএম সমীকরণের মানটা বসালে আমরা 314.2 নতুন ভারসাম্য আয় স্তর পেলাম। তাহলে তুমি লাস্টে তুমি লিখতে পারো, আনসারটাও লিখে নিবা তুমি, যে প্রথমে প্রাথমিকটা কত ছিল সুদের হার 2.86 এবং জাতীয় 2.7, যা তারপর সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে এটা সুদের হার বৃদ্ধি পেয়ে 5.71 হলো, এবং ভারসাম্য আয় স্তর হলো কত 314.2 হয়ে গেল। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেলাম। এখন আমরা পরবর্তীতে যাই। Shift in ISLM curve and new general বিভিন্ন কারণে, এবং সেটা নতুন সামগ্রিক ভারসাম্য হবে, আগের ভারসাম্যটা থাকবে না। তাহলে এখানে কজেস আমরা প্রথমেই বের করলাম, কি কারণে তোমার এই ভারসাম্যের চেঞ্জ হয়, কারণগুলো আমরা প্রথমে বলি। কারণগুলো হলো উৎপন্ন বাজার বা দ্রব্য বাজার কিংবা অর্থ বাজারে যে কোনো ধরনের পরিবর্তন হলে আইএস কিংবা এলএম রেখার স্থান পরিবর্তন করে। এখন আমরা এই সামগ্রিক ভারসাম্যেরও পরিবর্তন হয়, এখানে আমরা 4টা কারণ দেখতে পাই। 1 নাম্বার হলো এলএম রেখা নির্দিষ্ট থেকে, মানে গিভেন এলএম রেখা হলে আইএস রেখার ডানে কিংবা বামে স্থান পরিবর্তন হলে সামগ্রিক ভারসাম্যের পরিবর্তন হয়। 2 নম্বরে কি বলেছে, আইএস রেখা স্থির থেকে এলএম রেখা, আইএস রেখা স্থির থেকে এলএম রেখা যদি ডানে বা বামে, মানে বলছে প্রথমটা বলছে এলএম রেখা স্থির থাকতে হবে, তাহলে আইএস রেখার পরিবর্তন হবে ডানে বামে। আর পরে 2 নম্বরে বলছে আইএস রেখা স্থির থেকে, মানে গিভেন তুমি যদি স্থির রাখো এলএম রেখার ডানে বা বামে পরিবর্তন হলে সামগ্রিক ভারসাম্যের পরিবর্তন হবে। তাহলে আইএস ও এলএম রেখার সাথে সম্পর্কিত চলক সমূহ। 3 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, আইএস এলএম রেখার সাথে সম্পর্কিত চলক কি বিনিয়োগ, সঞ্চয়, অর্থের চাহিদা, অর্থের যোগান, এর যে কোনোটা পরিবর্তন হলে কিংবা চলক সমূহের একযোগে পরিবর্তন হলে সামগ্রিক ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটে। 4 নম্বরে আমরা কি দেখছি, আর্থিক নীতি কিংবা রাজস্ব নীতি। আর্থিক নীতি কিংবা রাজস্ব নীতি মানে আমরা আর্থিক নীতি জানি অর্থ বাজারের আর্থিক নীতি, রাজস্ব নীতি হলো সরকারের বিভিন্ন পরিবর্তন, সরকারি ব্যয়ের পরিবর্তন, তারপরে কি করের পরিবর্তন, এটা হলে সামগ্রিক ভারসাম্যের পরিবর্তন হবে। আর্থিক নীতি হলো অর্থের যোগানের পরিবর্তন, অর্থের যোগান বাড়বে বা কমবে, আর রাজস্ব নীতি হলো সরকারের ব্যয় বৃদ্ধি পাবে, কমবে, অথবা কর বাড়বে বা কমবে, তখন সামগ্রিক ভারসাম্যের পরিবর্তন হবে। এই 4টা কারণ তুমি ভালো করে শিখে ফেলবা তোমরা। তারপরে আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা আলাদা করে 1, 2, 3 আমরা আলাদা করে এটা দেখাবো। তাহলে এইটা প্রথম আমরা, এটা কি চেঞ্জ এখানে আসছে কেন, এটা সরি, চেঞ্জ ইন জেনারেল ইকুইলিব্রিয়াম ডিউ টু শিফট ইন এলএম কার্ভ। এর আরেকটা আছে কোনটা, হ্যাঁ এই যে এখানে আমরা এটা প্রথম, চেঞ্জ ইন জেনারেল ইকুইলিব্রিয়াম ডিউ টু শিফট আইএস কার্ভ। যদি শিফট আইএস কার্ভের সাথে কিন্তু এলএম কার্ভ ঠিক থাকবে। দেখো এখানে তোমরা, আমরা চিত্র দেখলে এগুলো একটু চিত্র দেখে আমরা বুঝিয়ে ফেলি, যেখানে কি বলেছে ক চিত্র খ চিত্রটা একটু খেয়াল করো, যে এখানে দেখো এলএম রেখা একটাই, এখানেও ক এবং খ দুটোই এলএম রেখার কোন একটা এলএম রেখা, আমরা জানি এলএম রেখা ঊর্ধ্বগামী, তাই না, এলএম রেখা ঊর্ধ্বগামী। এখানে দেখ এটা এই একটা রেখা রাখার অর্থ হলো এখানে এলএম রেখা কি হবে, স্থির থাকবে, এলএম রেখার কোনো পরিবর্তন হবে। আর প্রথম ভারসাম্য কত ছিল, আইএস ডট, প্রথম ভারসাম্য ছিল আমাদের এ বিন্দুতে, তাই না, এবং সুদের হার ছিল আই ডট, এবং ভারসাম্য জাতীয় আয় ছিল ওয়াই ডট। এখন কোনো কারণে আইএস রেখার পরিবর্তন ঘটলো, কি বলছে, দ্রব্যবাদের উপাদান অনুকূল পরিবর্তন হলে আইএস রেখা ডান দিকে স্থানান্তর হয়। বলছে অনুকূল পরিবর্তন হলে আইএস রেখা ডান দিকে, ভারসাম্য সুদের হার আইএস স্তর উভয়টাই বাড়ে। যে উপরে অনুকূল থাকলে আইএস রেখাটা কি উপরে ডান দিকে তোমার
স্থান পরিবর্তন হয় এ থেকে বি বিন্দুতে। দেখো এলএম রেখার সাথে IS1 কার্ভ বি বিন্দুতে কি নতুন ভারসাম্য হলো তার, এবং নতুন সুদের হার হলো I1 এবং স্তর হলো Y1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি বিন্দুতে নতুন ভারসাম্য হলো। তাহলে কি হলো, এলএম রেখা যদি দেয়া থাকে, তাহলে এলএম গিভেন এলএম রেখা যদি দেয়া থাকে, অর্থনীতিতে যদি বা দ্রব্য বাজারে যদি কোনো উপাদানের অনুকূল পরিবর্তন ঘটে, পরিবর্তনটা অনুকূল হয়, তবে সেক্ষেত্রে তোমার আইএস রেখা ডান দিকে স্থানান্তর হয়ে এ থেকে বি বিন্দুতে কটাতে আমরা দেখাচ্ছি, এ থেকে বি বিন্দুতে নতুন ভারসাম্য আসবে এবং সে সাথে সুদের হারও বেড়ে যাবে, জাতীয় আয়ও বেড়ে যাবে। সুদের হার বেড়ে আই ডট থেকে I1 হয়ে যাবে এবং জাতীয় আয় ওয়াই ডট, ভারসাম্য জাতীয় আয় হবে ওয়াই ডট থেকে Y1। আর যদি খ চিত্রটা আমরা একটু খেয়াল করি, খ চিত্র এলএম রেখা ঠিক আছে, কিন্তু এখানে খ চিত্রের ক্ষেত্রে বলছে যে এই খ চিত্রে যদি অর্থনীতিতে প্রথম ভারসাম্য হলো আইএস ডট এ বিন্দুতে যদি অর্থনীতিতে প্রতিকূল পরিবেশ মানে প্রতিকূল পরিবর্তন হয়, তবে আইএস রেখা কি হবে, বাঁ দিকে নিম্নে স্থানান্তর হয়ে IS1 হয়ে যাবে এবং নতুন ভারসাম্য বি বিন্দু হয়ে যাবে। তাহলে আমরা ক এবং খ চিত্রে আমরা কি কারণ ভারসাম্যের পরিবর্তন হলো এ থেকে বি বিন্দুতে, এটা হলো ক চিত্রে। আর খ চিত্রে এ হলো উপরে ছিল নিচের দিকে চলে আসলো, ডট ডট দিয়ে আমরা পরিবর্তনটা দেখাচ্ছি IS1, আর এখানে ডট ডট দিয়ে আমরা ক চিত্রে দেখাচ্ছি। একটা হলো অনুকূল পরিবর্তনের কারণে, আর একটা খ হলো প্রতিকূল পরিবর্তনে আইএস রেখা বাম দিকে স্থানান্তর হয়, তখন ভারসাম্য সুদের হার আয় স্তর উভয়টাই কি হয়ে যাবে, কমে যাবে। খ চিত্রে দেখো সুদের হার আগে আই ডট ছিল, এটা কমে I1 হয়ে গেল, এবং জাতীয় আয় ভারসাম্য জাতীয় ওয়াই ডটে ছিল, এটা কমে Y1 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা জেনারেল চেঞ্জ ইন জেনারেল ইকুইলিব্রিয়াম ডিউ টু শিফট আইএস কার্ভ, আইএস কার্ভের পরিবর্তনে আমরা যখন এলএম কার্ভ কোনো পরিবর্তন হবে না। তারপরে আমরা চলে যাচ্ছি চেঞ্জ ইন জেনারেল ইকুইলিব্রিয়াম ডিউ টু শিফট ইন এলএম কার্ভ। এখন কি আমরা ওখানে এলএম কার্ভ স্থির ছিল, এখন এলএম কার্ভ পরিবর্তন হবে, শিফট ইন এলএম কার্ভ। দেখো আর গিভেন মানে প্রদত্ত দেওয়া থাকবে আইএস কার্ভ। আইএস কার্ভের দেখো ক এবং খ চিত্রে তোমরা খেয়াল করো, এটা কোনো কারণেই পরিবর্তন হবে না। এখানে আইএস রেখা স্থির থাকা অবস্থায় অর্থবাজারে যে কোনো ধরনের পরিবর্তন হলে এলএম রেখা ডান দিকে কিংবা বাম দিকে পরিবর্তন হতে পারে, এবং তখন সামগ্রিক ভারসাম্যের পরিবর্তন হয়। যদি এলএম রেখা ডান দিকে স্থানিত হয়, তবে সুদের হার কমে আর ভারসাম্য আয় বেড়ে যায়, আয় স্তর। আর যদি এলএম রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, তবে ভারসাম্য সুদের হার বাড়ে এবং ভারসাম্য আয় স্তর বাড়ে। তাহলে আমরা চিত্রের সাহায্যে একটু দেখি, ক চিত্রটা একটু খেয়াল করো। ক চিত্রে আমরা দেখতে পাচ্ছি আইএস রেখা দেওয়া আছে এবং এলএম পূর্ববর্তী এলএম ডট এ বিন্দুতে ভারসাম্য সুদের হার হলো আই ডট এবং জাতীয় আয় হলো ওয়াই ডট। এখন তুমি কি করো, এলএম রেখা তুমি বাঁ দিকে স্থানান্তরিত করলা, এটা বাঁ দিকে LM1 বাঁ দিকে স্থানান্তরিত করলাম, ডান দিকে স্থানান্তরিত, এটা ডান দিকে, আচ্ছা সরি, এটা LM ডট রেখাটা কি ডান দিকে স্থানান্তরিত, LM1 হবে ক চিত্রে। আর সুদের হার কি আই ডট হলো, আর জাতীয় আয় কি সুদের হার দেখো একটু খেয়াল করো, পূর্বে সুদের হার থেকে এটা যেহেতু ডান দিকে স্থানান্তর হয়ে নিচের দিকে চলে আসে বি বিন্দুতে, তখন সুদের হার কমে যায় কিন্তু জাতীয় আয়টা বেড়ে যায়। ঠিক এদিকে দেখো তুমি খ চিত্রে আবার দেখো LM ডট, এই যে সুদের হার আই ডট আর জাতীয় আয় হলো ওয়াই ডট। এখানে কি হচ্ছে, এটা উপরের দিকে গেলে LM1 রেখা স্থানান্তর হয়ে উপরের দিকে বামে স্থানান্তর হয়ে বি বিন্দুতে হয়, তখন সুদের হার কি বেড়ে যায়, আর এখানে আয় স্তরটা কি কমে যায়। আর প্রথমটাতে আয় বাড়ে কিন্তু সুদের হার কমে, আর এখানে সুদের হার বেড়ে যায় এবং আয় স্তর কমে যায়। তাহলে আমরা এটা একটু বুঝতে পারবো, সুদের হার কমে I1 হয় কিন্তু ভারসাম্য জাতীয় ওয়াই ডট থেকে বেড়ে Y1 হয় প্রথম চিত্রে, আর দ্বিতীয় চিত্রে জাতীয় আয়টা হ্রাস পায়। তাহলে আমরা এটা একটু খেয়াল রাখবো, অর্থবাজারে এলএম রেখা ডান দিকে উপরে স্থানান্তর হলে, না ডান দিকে নিচে স্থানান্তর হলে নতুন ভারসাম্য হবে, এখন সুদের হার কি হবে, কমে যাবে কিন্তু জাতীয় আয়টা বেড়ে যাবে, যেটা আমরা ক চিত্রে দেখাচ্ছি। আর খ চিত্রে আমরা দেখাচ্ছি যে
যদি আইএস রেখা প্রদত্ত দেয়া থাকে এলএম ডট, যেটা ভারসাম্য, পুরনো ভারসাম্য হলো প্রাথমিক ভারসাম্য এই বিন্দু, এবং জাতীয় আয় থাকে ওয়াই ডট সুদের হার I1, কিন্তু যদি এটা উপরের দিকে বাঁ দিকে স্থানান্তর হয়, উপরে বাঁ দিকে স্থানান্তর হয়, LM1 হয়, নতুন ভারসাম্য বি বিন্দুতে সুদের হার বাড়বে কিন্তু জাতীয় আয়টা কমে যায়, স্তর কমে যাবে। তাহলে আমরা এটা থেকে এটা বুঝতে পারলাম। তারপর আমরা একটু দেখি লিকুইডিটি ট্র্যাপের কথা যেটা বলছিলাম, চেঞ্জ ইন আইএস কার্ভ। এই যে আইএস কার্ভ গুলো চেঞ্জ হবে কিন্তু লিকুইডিটি ট্র্যাপে অঞ্চলে, অর্থাৎ এটা বলছে যে যখন হোয়েন এলএম কার্ভ প্যারালাল টু হরিজন, এখন আমরা এলএম রেখা যখন ভূমি অক্ষের সমান্তরাল, আর সেটাকে আমরা তো জানি লিকুইডিটি ট্র্যাপ বলে, লিকুইডিটি ট্র্যাপ বলে এই অঞ্চলটাকে, এবং সেখানে সুদের হার এটা নির্দিষ্টই থাকে, কোনো পরিবর্তন হয় না, সুদের হারের কোনো পরিবর্তন হবে না, এখানে শুধু জাতীয় আয়ের পরিবর্তন হবে। আমরা দেখতেছি এটা কি, এটা আমরা পূর্বেও পড়েছি, কেনসীয় ধারণা। এটা কেনসীয় ধারণা মতে অর্থবাজারে তারল্যপাত দেখা দিলে এলএম রেখা সুদের হারে স্থির, সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। এটা বলতে হবে যে স্থির থাকাটা মানে সুদের হার সম্পূর্ণ স্থিতিস্থাপক হবে, এবং সেক্ষেত্রে এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে। এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল রেখা হলে আইএস, দেখো আইএস ডট এ বিন্দুতে ভারসাম্য, এটা বায়ে কিংবা ডানে স্থানান্তর হয়ে সুদের হারে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এটুকুই জানা বেশি জরুরি যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ওএক্স অক্ষের সমান্তরাল হলো এলএম রেখা, এবং এখানে সুদের হার স্থির থাকার কারণে এই অবস্থাটাকে আমরা কেনসীয় অর্থবাজারের তারল্যপাত দেখাতে বলি আর কি। আর এই অবস্থায় যদি আইএস রেখার পরিবর্তন হয় বামে বা ডানে, তাহলে সেখানে কি হবে, জাতীয় আয় কমবে, ভারসাম্য জাতীয় আয় কমবে এবং বাড়বে। দেখো আমরা খেয়াল করি চিত্রে, এ ভারসাম্য বিন্দু যেখানে আইএস ডটের সাথে এলএম ভূমি অক্ষের সমান্তরাল রেখা এ বিন্দুতে ভারসাম্য হলো। এখন আইএস রেখার পরিবর্তন হয়ে দেখো IS1 হলে এটা কি বাম দিকে, আইএস ডট থেকে আইএস রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে দেখো IS1 রেখা সি বিন্দুতে তার নতুন ভারসাম্য হলো, কিন্তু সুদের হারের কোনো পরিবর্তন হলো না, বরং জাতীয় আয় এখানে ভারসাম্য জাতীয় আয় কমে গেল। আবার কি দেখো এ থেকে এই যদি ভূমি অক্ষের সমান্তরাল এলএম রেখা সুদের হার অস্থির, সম্পূর্ণ স্থিতিস্থাপক, সেক্ষেত্রে IS2 রেখা পরিবর্তন হয়ে গেল, এবং সেটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নতুন ভারসাম্য আসলো, আইএস ডট ভারসাম্য IS2 হয়ে গেল, এবং জাতীয় আয় কিন্তু সেক্ষেত্রে বেড়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি লিকুইডিটি ট্র্যাপ অঞ্চল হয় বা এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, কিংবা কেনসীয় ধারণা মতে অর্থবাজারে তারল্যপাত দেখা দেয়, অর্থাৎ তাহলে এলএম রেখা বলবে না ভূমি অক্ষের সমান্তরাল, শুধু বলবে তারল্যপাত দেখা দিলে কি হবে, তখন তুমি বলবা এটা এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে, সুদের হার স্থির থাকবে, আইএস রেখা বায়ে কিংবা ডানে স্থানান্তর হয়ে নতুন ভারসাম্য স্থান পরিবর্তন করবে, ভারসাম্য জেনারেল ভারসাম্যটা বা জেনারেল ইকুইলিব্রিয়ামে চেঞ্জ হবে, আর নতুন ভারসাম্য এ থেকে সি বিন্দুতে আর বি এদিকে, যদি এটা রেখা বায়ে আসে তখন এখানে জাতীয় আয় কমে যাবে, আর যদি ডান দিকে যায় তাহলে জাতীয় আয় বেড়ে যাবে। এটা হয়ে গেল একটা। তারপরে আমরা চলে যাচ্ছি, কি বলছি এখানে, চেঞ্জ ইন আইএস কার্ভ, চেঞ্জ বা শিফট ইন, যদি আইএস কার্ভের শিফট আমরা সব জায়গায় দেখাচ্ছি, কিন্তু এলএম রেখা ভূমি লম্ব অক্ষের সমান্তরাল, প্যারালাল টু ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস অর্থ লম্ব অক্ষের সমান্তরাল, এই ধরনের এলএম রেখার যে অঞ্চল হয় সেটাকে কি বলে, সেটা হলো চরম ক্লাসিক্যাল ধারণা, তাই না, চরম ক্লাসিক্যাল ধারণা, এবং সেখানে কি হয়, এলএম রেখাটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, আর সেক্ষেত্রে এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে তখন আইএস রেখা উপরে ডানে কিংবা বামে স্থানান্তরিত হলে সুদের হার বাড়ে কিংবা কমে। তাহলে এক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাক্সিস চরম ক্লাসিক্যাল তত্ত্বে সুদের হারের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। আমরা ভারসাম্য দেখো এ বিন্দুতে ভারসাম্য, এটা নিচে IS1 নিচে নেমে গেল, অর্থাৎ নিচে বলতে আমরা ডান দিকে স্থানান্তর, উপরে বাঁ দিকে স্থানান্তর, তাহলে এখানে নতুন ভারসাম্য সি বিন্দু, আবার বি বিন্দুতে আবার নতুন ভারসাম্য, এইভাবে দেখতে পাচ্ছি প্রথমে আই ডট থেকে সুদের হার কমে গেল I1, এবং আই ডট থেকে সুদের হার বেড়ে গেল বি বিন্দুতে ভারসাম্য হলে বি, কিন্তু জাতীয় আয় বা আয় এখানে স্থির থাকবে, আয় স্তরের কোনো পরিবর্তন হবে না। তাহলে যখন এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে তখন কি আয় স্তরের কোনো পরিবর্তন হবে না, আর সুদের হারের পরিবর্তন হবে, ঠিক আছে, সুদের হারের পরিবর্তন হবে।
মাত্র আজকে 2 জন উপস্থিত, কি ব্যাপার, কেউ আসে না। উপস্থিত কয়জন দেখো তো। ঠিক আছে 3, এখানে মাত্র 2 জন, সুমা আর নীলুফা কোথায়? নীলুফাকে তো দেখতে পাচ্ছি না। তারপরে তাহলে এখন আমরা মাত্র 2 জন উপস্থিত, ক্লাস তো শেষের দিকে, আজকে ম্যাথমেটিক্স ছিল। এটা কি আচ্ছা ঠিক আছে। এটার পরে আমরা দেখে যাচ্ছি যখন আয়স্কার প্যারালাল টু হরিজন্টাল অ্যাক্সিস, মানে ভূমি অক্ষের সমান্তরাল হবে আয়স্কার, দেখছো, এবং শিফটিং এলএম কার্ভ। তাহলে চরম ক্লাসিক্যালদের মতে আইএস রেখা সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে আইএস রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে। এলএম রেখা ডানে কিংবা বামে পরিবর্তন করলে আয়স্তর বাড়ে, কিন্তু সুদের হার তখন কি একদম স্থির থাকে, চরম ক্লাসিক্যালদের ধারণা মতে। এটা আইএস রেখা সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক, ভূমি অক্ষের সমান্তরাল হলে তো আইএস সুদের হার স্থির। তাহলে কি এটা বামে বা ডানে পরিবর্তন হয়ে নতুন ভারসাম্যতে দেখো ওয়াই ডট থেকে ওয়াই টু তে হবে, ওয়াই ডট থেকে ওয়াই ওয়ান হয়ে যাবে। একবার জাতীয় আয় কমে যাবে, একবার জাতীয় আয় ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা সুন্দর করে, কিন্তু সুদের হারে কোনো পরিবর্তন হবে না। এলএম টু হলে জাতীয় আয় যে এলএম টু হলে জাতীয় কমে যাবে, আর এলএম ওয়ান হলে জাতীয় আয় বেড়ে যাবে। বি বিন্দুতে ভারসাম্য হলে এবং সুদের হার এখানে স্থির থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি। পরের তার আগে একটু এটা আমরা বলি নাই, দেখো শিফট 6 নাম্বারটা মনে আমরা মিস করে গিয়েছিলাম। শিফট চেঞ্জ ইন আইএস কার্ভ when এলএম কার্ভ প্যারালাল। এলএম কার্ভ প্যারালাল বলেছি, হ্যাঁ বলেছি। এলএম কার্ভ যখন প্যারালাল হবে আইএস ডট পরিবর্তন হবে, এটা বলেছি। আর একটা কি 10টা এখানে হয় না। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে শেষ প্রায় ক্লাসের সময়। দেখো এখানে হোয়েন আইএস কার্ভ প্যারালাল, তখন আবার দেখাতে পারে হোয়েন আইএস কার্ভ ভূমি অক্ষের সমান্তরাল। আর এটা ইয়েতে বলতে পারে যে যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় আইএস কার্ভ, তাহলে কি সুদের হারের পরিবর্তন ঘটবে। এটা তো ঠিক আছে। আমরা এরপরে যদি এটা এখানে 10টা করেছি, এটা যেহেতু মুখে মুখে বলবো, এই কারণে আমরা তাহলে সুদের হারের পরিবর্তন ঘটবে সেক্ষেত্রে যদি আইএস রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়, তবে সেক্ষেত্রে কি হবে, সুদের হারের পরিবর্তন হবে। আইএস এলএম রেখা যখন উপরে স্থানান্তরিত হয়ে বাঁ দিকে যাবে, তখন সুদের হার বেড়ে যাবে। আর যদি ডান দিকে নিচে স্থানান্তরিত হবে, তখন সুদের হার কমে যাবে। এই হলো আমাদের মোটামুটি আজকের ধারণা। বুঝতে পেরেছো তোমরা? হ্যালো হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনো, আমি তো শেষ হয়েছে, কিন্তু তোমাদেরকে প্রবলেমস এর কথা বলছি। একটু দেখো, প্রথম যে আমরা যে সমাধানটা দিয়েছিলাম, c equal to 100 plus 0.5 yd, i equal to 50 minus 220 i। দেখো এটা ছিল 3 সেক্টর ইকোনমি, তাই না? এখন তোমাদেরকে যদি বলা হয়, তোমাদের বইও আছে, তোমরা হেল্প নিবা, যে শুধু যদি বলে, এখানে কোনো বলে না যে এখানে কনসিডার দ্য ফলোইং ইকুয়েশন। ইকুয়েশন কি দেওয়া আছে? c equal to 100 plus 0.5 y দেওয়া থাকতে পারে, d নাও দিতে পারে, y d নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এখানে শুধু y দিতে পারে। আরেকটা কি এখানে l i সরি ইনভেস্টমেন্ট ইকুয়াল টু 50 মাইনাস 20 i। আবার জি এখানে জি দিবে না। যদি 3 সেক্টর ইকোনমি না থাকে, তাহলে কিন্তু জি থাকবে না, টি থাকবে না, তখন এম থাকবে, এল থাকবে। তখন তোমাকে বলবে ডিটারমিনেশন অফ আইএসএলএম ইকুয়েশন, এবং দ্বিতীয় কোশ্চেনটা ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম এন্ড রেট অফ ইন্টারেস্ট। তারপরে দেখো হোয়াট উইল বি হ্যাপেন, এইটা তোমার এখানে না হয়ে যদি তোমাকে বলা হয় হোয়াট উইল বি হ্যাপেন ইন দা ইকুইলিব্রিয়াম ইফ এম, এই যে এমটা দেখো এখানে অর্থের যোগান নাই, এম এম যদি 100 দেয়, তখন কিন্তু তোমার এই যে দেখো এখানে যে আমরা ইকুয়েশনটা y c ইকুয়াল টু c y ইকুয়াল টু c প্লাস i বলেছি, তোমার মতো এটা সহজ করে করে নিবা। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা সলিউশনটা, সমাধানটা?
তোমাদের আমি জিজ্ঞেস করছি, প্রশ্নের উত্তর দাও। হ্যালো, জি ম্যাম। ম্যাথমেটিক্স যে আমি করে দেখিয়েছি, এটা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তোমাদের বইয়ে কিন্তু আরো দেখানো করা কিছু আছে, সেটা তোমরা নিজেরা কি করবা, খাতায় করে, হ্যালো, খাতায় করে আমাকে অ্যাসাইনমেন্ট দেখাবা, হোমওয়ার্ক দেখাবা, ঠিক আছে? বেশি সময় লাগে না, জাস্ট ছবি জি তুলে, ম্যাম। ওকে, তোমরা খাতায় করবা এগুলি করে, নিজেরা বুঝতে পেরেছো কিনা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা দেখো, এটা জি ঠিক আছে? তাহলে আমরা কি আজকে আর 3 জি মিনিট আছে, তবু তোমাদের এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো যে তোমরা এটা বুঝতে পারছো না, এরকম কিছু, একটু অঙ্কটা একটু দেখো যদি এখানে কোনো সমস্যা থাকে। এখান থেকে আমরা আইএস ইকুয়েশন এবং এলএম ইকুয়েশন বের করব, তারপরে আমরা আইএস ইকুয়াল টু এলএম সমীকরণ এটা মান বসাবো, তখন আমরা এটা আমাদের সবকিছু পেয়ে যাব, ঠিক আছে না? আইএস ইকুয়াল টু এলএম এর যে কোনো একটাই মানটা বসিয়ে দিব, তখন আমরা কি সুদের হার যেমন পেলাম আইএস ইকুয়াল টু এলএম সমীকরণে বসিয়ে, সবসময় এটা খেয়াল রাখবা। তাহলে অঙ্ক করতে গেলে আমাদের কি রাখতে হবে, আগে আইএস সমীকরণ বের করতে হবে, তারপরে এলএম সমীকরণ বের করে আমরা কি করব, এলএম সমীকরণ বের করে আমরা সেই সমীকরণটা এই যে আইএস এলএম এর মধ্যে মান বসিয়ে আমরা সুদের হার বের করব এবং ভারসাম্য জাতীয় বের করব। তাহলে এগুলি খেয়াল রাখবা। তাহলে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমাদের আইএস সমীকরণটা হলো y ইকুয়াল টু সি প্লাস আই এর মান বসিয়ে, y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, 3 ফ্যাক্টর ইকোনমিতে মান বসিয়ে কিন্তু আইএস সমীকরণটা আমরা বের করেছি। আর এলএম সমীকরণটা বের করেছি কিভাবে, l ইকুয়াল টু m, l ইকুয়াল টু m এর মধ্যে l দেওয়া আছে, m দেওয়া আছে, এটার মধ্যে বসিয়ে আমরা মানটা বের করেছি, এলএম ইকুয়েশন। তারপরে খেয়াল করো কন্ডিশন অফ ইকুয়ালিব্রিয়াম পজিশনটা, যে আইএস ইকুয়াল টু এলএম। এভাবে আমরা সুদের হার, ভারসাম্য সুদের হার এবং ভারসাম্য জাতীয় আয় বের করলাম। শুধু সুদের হার বললে হবে না, ভারসাম্য জাতীয় সুদের হার বলতে হবে তোমাকে। এইভাবে আমরা, তারপরে তোমাকে বলেছে যে সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে তোমার এটা বেড়েছে, তাই না? সুদের হার বেড়েছে, জাতীয় আয়ও বেড়েছে। তাহলে আমরা এইভাবে এটা সমাধান, এই অঙ্কটা কিন্তু ম্যাথমেটিক্স এই সব প্রবলেমসটা কিন্তু আসে পরীক্ষায়, তোমরা আমাকে করে এইচডব্লিউ দেখাবা। তোমরা 4জন 5জন, আজকের উপস্থিতি তো অনেক কম, মাত্র 2 জন, আমি সহ 3 জন এখানে, তাহলে কত পুয়ার প্রেজেন্ট। তারপরও আমি আরেকবার একটু দেখি আমি কি কি পড়ালাম। শিফট ইন আইএসএলএম কার্ভ, নিউ জেনারেল ইকুইলিব্রিয়াম, এটার অর্থ কি, নতুন নতুন ভারসাম্য পেয়েছিলাম, এটাই। বিভিন্ন কারণগুলি দেখবা, এটা ভালো করে দেখবা, এলএম রেখা নির্দিষ্ট থেকে, এটা পরেরটাতে আমরা দেখি যে, দেখো আমরা এটার পরে যেটা, দেখো এইটা, যে আমরা কি দেখলাম, যে চেঞ্জ ইন জেনারেল ইকুইলিব্রিয়াম ডিউ টু শিফট অফ এলএম কার্ভ গিভেন আইএস কার্ভ। আবার আমরা দেখি চেঞ্জ ইন জেনারেল ইকুইলিব্রিয়াম ডিউ টু শিফট ইন আইএস কার্ভ গিভেন এলএম কার্ভ। এভাবে আমরা আইএস কার্ভ বা এলএম কার্ভকে স্থির রেখে আমরা কি করলাম, যেটা স্থির রাখবো ঠিক অন্যটা পরিবর্তন করে আমরা ইকুইলিব্রিয়াম বের করবো, তাই না? এখানে ধরো এলএম পরিবর্তন হয়েছে, আর আগেরটাই আইএস এর পরিবর্তন হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এলএম কার্ভ ভূমি অক্ষের সমান্তরাল অথবা লম্ব অক্ষের সমান্তরাল। তারপরেরটা আমরা দেখেছি কি, আইএস রেখা ভূমি অক্ষের সমান্তরাল এবং আইএস রেখা লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে এটা বিভিন্ন ভাবে এগুলো কিন্তু আসবে, এই পরিবর্তনটা। এই পরিবর্তন আসার ক্ষেত্রে আগামীতে আমরা যেটা পড়বো, শেষ আগামীতে যেটা পড়বো, রাজস্ব নীতি এবং মনিটারি পলিসি। রাজস্ব নীতি, ফিসকাল পলিসি ও মনিটারি পলিসির কারণে, অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি বাড়া কমা অথবা বিনিয়োগের বাড়া, হ্যাঁ বিনিয়োগ বাড়া কমা ইত্যাদি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ওকে।